গুড ইভিনিং গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেস্ট পেন। চেস্ট পেন কিন্তু মানে বুকে ব্যথা কিন্তু অনেক কারণেই হতে পারে। যেমন আমি খুব শর্টে ডিসকাস করছি, যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, এবং আমি যারা মেডিকেল প্র্যাকটিশনার আছেন বা যারা মনে করেন যে আমরা টুকিটাকিভাবে কিছুটা চালিয়ে নিতে পারবো, তাদের জন্য কিছুটা শেয়ার করে রাখি। চেস্ট পেন কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে মেন যে 3-4টে কারণ আমরা মোটামুটি প্র্যাকটিসে পাই, সেটা হচ্ছে একটা কার্ডিওজেনিক পেন বা একটা হার্টের ব্যথা। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি থেকে একটা চেস্ট ডিসকমফোর্ট। এক্ষেত্রে পেনটাকে পুরোপুরি যে কার্ডিয়াক পেন বা চেস্ট পেন বলা যায় না, এটা চেস্ট ডিসকমফোর্ট, খাবার উপর দিকে উঠে আসছে। 3 নম্বর হচ্ছে বুকের মাসেল পেশিতে দেখা যায় টনটনে একটা ব্যথা, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি কস্টোকন্ড্রাইটিস। তাহলে এই জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো থেকে চেস্ট পেন হতে পারে। এখন কতগুলো সিনারিও আমি বলি, সেই সিনারিওগুলো আপনারা ম্যাচ করার চেষ্টা করুন। সিনারিও নাম্বার 1, প্রথম আপনার বাড়িতে একজন পেশেন্ট আছে যিনি স্মোক করেন বা অ্যালকোহল নেন, টাইপ 2 ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, কোলেস্টেরলের ওষুধ খান বা কোলেস্টেরলের সমস্যা আছে। এই ধরনের পেশেন্টের চেস্ট পেন হলে সেটা মোটামুটিভাবে কিন্তু একটা কার্ডিওজেনিক চেস্ট পেন, মানে একটা হার্ট অ্যাটাক রিলেটেড চেস্ট পেনের দিকে যেতে পারে। এই জায়গায় কী করবেন, আপনারা নিজেরা কোনো ডিসিশান চট করে নেবেন না। অনেকে বাড়িতে সরবিট্রেট দিয়ে দেন। সরবিট্রেট কিন্তু ব্লাড প্রেশার হঠাৎ করে কমিয়ে দিতে পারে, কাজেই সেটা আপনার জন্য একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে বা আবার অনেকে যেটা করেন সেটা হচ্ছে 2টো গ্যাসের ওষুধ খাইয়ে দিলেন। সেটাও ঠিক না, কারণ যদি আপনি কার্ডিওজেনিক চেস্ট পেন হয় তাহলে গ্যাসের ওষুধ বা যে কোনো ওষুধের কিন্তু একটা ওষুধ খেলাম, কমলো, ভালো লাগছে, এটা প্লেসিবো এফেক্ট, মেন্টালি কাজ করে। তো সেটাকে কখনও কিন্তু ওভারলুক করা উচিত না। এই জায়গায় দ্বারা আপনি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে ফোন করবেন, ইনফর্ম করবেন এবং সেগুলো মোটামুটিভাবে আইডেন্টিফাই করবেন এবং যেটা করার সেটা করবেন। যদি ফোনে না পান, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আরেকটা জিনিস, সেটা একটু আপনাদের গাইড করি যে কীভাবে বুঝবেন কোনটা গ্যাস্ট্রাইটিস রিলেটেড চেস্ট পেন এবং কোনটা একটা কার্ডিয়াক চেস্ট পেন বা অন্য ধরনের চেস্ট পেন। জেনারেলি গ্যাস্ট্রাইটিস চেস্ট পেন যেগুলো থাকে তাদের একটা বাইরে খাওয়া বা রিচ খাওয়া বা এই ধরনের খাবারের একটা টেন্ডেন্সি থাকে। কেউ কেউ মোটামুটি ডেলি ব্যথার ওষুধ খাচ্ছেন, এক্সেপ্ট আদার দেন প্যারাসিটামল, লাইক আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন বা ইন্ডোমেথাসিন, এগুলো খান। কারোর কোনো রিউমেটয়েড আর্থ্রাইটিস সমস্যা আছে। কোনো পেশেন্ট নিয়মিত বেসিসে গ্যাসের ওষুধ না খেলে হয় না। কারোর দেখা যায় একটা অ্যালকোহল বা স্মোকিংয়ের টেন্ডেন্সি, এদের একটা গ্যাস্ট্রাইটিস হয়। তো এই গ্যাস্ট্রাইটিস থেকে যদি হয়, সেই ধরনের পেন জেনারেলি এক জায়গায় থাকে না, সেটা পিঠের দিকে যাবে, ডান দিক বাঁ দিক করবে, রেডিয়েট করবে, পেটের দিকে নামবে, একটা উইন্ড পাস হবে, এই ধরনের একটা সিমটমস আসবে। কিন্তু কার্ডিয়াক পেন কিন্তু ফিক্স। কার্ডিয়াক পেন কিন্তু ইন জেনারেলি পিঠের দিকে যাওয়া বা পেটের দিকে যাওয়াটা খুবই আনকমন, আমি কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাইনি। সুতরাং এই যে রেডিয়েশান, সেটা 1 নম্বর পয়েন্ট, এটা দিয়ে আপনি বুঝবেন যে পেশেন্টের কিন্তু এটা কার্ডিয়াক পেন না গ্যাস্ট্রাইটিস পেন। সেকেন্ড হচ্ছে যেখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে, পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, স্মোক করে, অ্যালকোহল নেয়, একটু ওজনটা বেশি ভারী, বা মেটাবলিক সিনড্রোম যেটা বলে পেটে ভুঁড়ি টুড়ি আছে, চেহারাটা ভারী, একটু বয়স হয়েছে, এই ধরনের পেশেন্টের কিন্তু মোটামুটিভাবে কার্ডিয়াক পেন হওয়ার সম্ভাবনা বেশি। তো মোটামুটি এই জাতীয় জিনিসগুলো থেকে আপনি বুঝবেন যে পেশেন্টের একটা কার্ডিয়াক পেন নাকি এটা নন কার্ডিয়াক পেন। সেকেন্ড হচ্ছে যে পেশেন্টের জিআরডি থাকে, মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পাতি বাংলায় যেটা আমরা খাওয়ার পরে দেখা যায় খাবার ওপরের দিকে উঠে আসছে বা খেতে ইচ্ছা করছে না, বা কখনো দেখা যাচ্ছে মুখটা টক হয়ে রয়েছে, কিছুটা খাবারের পার্টিকেল মনে হলো মুখের মধ্যে চলে এলো। এই রিফ্লাক্স ডিজিজগুলো কিন্তু বয়সকালে না, সব বয়সেই হয়। কাজে এই জাতীয় জিনিস থেকে কিন্তু কখনো একটা চেস্ট ডিসকমফোর্ট বা একটা বুকে একটা অস্বস্তি ভাব একটা তৈরি হতে পারে। সবসময় কার্ডিয়াক ডিজিজ ভেবে ওভার ট্রিট করা উচিত না, বা কখনো কার্ডিয়াক ডিজিজ না ভেবে আন্ডার ট্রিট করা উচিত না। এই জাতীয় জায়গায় আমরা ইন জেনারেলি পেশেন্টকে এন্ডোস্কোপি করাই, তাকে বিভিন্ন পিপিআই যেমন প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল বা কিছু লিকুইড অ্যান্টাসিড দিয়ে ট্রিট করার চেষ্টা করি, তাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কিছু বুকিস জায়গাতে বলেছে যে যেগুলো নন কার্ডিয়াক চেস্ট পেন সেগুলো কিন্তু হাই ডোজ অফ পিপিআই, মানে প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, তার সাথে সুক্রালফেট, এই জাতীয় জিনিসগুলো হাই ডোজে দিলে যেগুলো গ্যাস্ট্রিক চেস্ট পেন যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা কাইন্ডলি সেলফ মেডিকেট করবেন না। ইউটিউব বা গুগল দেখে আপনারা ধারণা করতেই পারেন, কিন্তু নিজেরা চিকিৎসার দায়িত্ব নেবেন না। সেক্ষেত্রে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন, যাতে উনি আপনাকে ঠিক জায়গায় গাইড করতে পারেন।
তাহলে এক গেল কার্ডিয়াক পেন আরেকবার রিভিশন করে নিই পয়েন্টগুলো। কার্ডিয়াক পেন এবং নন কার্ডিয়াক পেন মোটামুটিভাবে একই জায়গায় আছে। কাজ করলে বাড়ছে, একটা বালতি তুলছে বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এমনকি কোনো কোনো জায়গায় দেখা যায় যে ইমোশনাল স্ট্রেস, কোনো একটা খারাপ খবর পেয়েছে, টেনশন করছে, বুকে ব্যথাটা বেড়ে গেল। কাজে এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু কার্ডিয়াক পেন। তাহলে একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর, মানে বেড়ে যাওয়ার একটা ফ্যাক্টর রয়েছে, কাজ করছে বা ইমোশনাল স্ট্রেস। বা এমনও দেখা গেছে যে পেশেন্টের প্রচুর আর্টারি ব্লকেজ, মোর দ্যান 3 অ্যাঞ্জিওগ্রাফিতে পাওয়া গেছে, সেই পেশেন্টের কিন্তু মোটামুটিভাবে এমনি রেস্টেও চেস্ট পেন হতো। কাজেই একদম কিন্তু সব কিছু মাথা থেকে উড়িয়ে দেওয়া যায় না। একটা কাজ করছি, চেস্ট পেন হচ্ছে, রেস্ট নিচ্ছি, কমে যাচ্ছে, পেনটা একই জায়গায় আছে, সরছে না কোথাও। আমার সুগার, প্রেশার, টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন সমস্ত কিছু আছে, স্মোক করি বা অ্যালকোহল নিই, এই জাতীয় জিনিস কিন্তু মেনলি যায় হচ্ছে কার্ডিয়াক পেনের দিকে। নেক্সট গ্যাস্ট্রাইটিস পেন, গ্যাস্ট্রিক পেন বা এটাকে পেপটিক আলসার ডিজিজ বলি আমরা আমাদের ভাষায়, আপনারা গ্যাস্ট্রাইটিস, আলসার অনেক কিছুই বলেন। তো পুরোটাই কোনো কিছু একদম ঠিক না, আবার একদম ভুল না। আমি এই জায়গাগুলো না গিয়ে যেটা বলি সেটা হচ্ছে এই জাতীয় পেশেন্ট মোটামুটিভাবে অ্যান্টাসিড, হাই ডোজ অ্যান্টাসিড, কেউ কেউ ইলাপ্রাজোল, ফ্যামোটিডিন দেন শোবার সময় অ্যান্টাসিড দিয়ে এবং ট্রিট করা হয়। বহুদিন যদি এই ধরনের জিনিস থাকে যে খাবার ওপর দিকে উঠে আসছে, অসুবিধা হচ্ছে, তাহলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের বলছি আপনারা অবশ্যই করে একটা এন্ডোস্কপি করিয়ে রাখবেন, সঙ্গে একটা এইচ পাইলোরি স্ক্রিনিং। কেননা এইগুলো থেকে কিন্তু পরবর্তীকালে ক্যান্সার বা ব্যারেড ইসোফেগাস জাতীয় কন্ডিশন আসতে পারে। আর সাধারণ যারা দেখছেন তাদের জন্য বলি, আপনারা অবশ্যই একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে মিট করবেন, একজন এমবিবিএস বা এমডি বা একজন ডিএম গ্যাস্ট্রোয়েনের সাথে মিট করবেন, করে আপনারা যথাযথভাবে চিকিৎসা করবেন। 3 নম্বর আরেকটা একটু রেয়ার ডিজিজের দিকে আসি, সেটা হচ্ছে কস্টোকন্ড্রাইটিস। কস্টোকন্ড্রাইটিস কীরকম? বুকের প্রেস করলে হাড়গুলোর মধ্যে আঙুল দিয়ে যদি প্রেস করি, কখনো আঙুল দিয়ে প্রেস করলাম, দেখা যাবে যে ব্যথা ব্যথা লাগছে। তাহলে এই পেশেন্ট এমনি শুলেও বলবে ব্যথা লাগছে, প্রেস করলে বলে ব্যথা লাগছে। এইগুলো কিন্তু কার্ডিয়াক পেনও না, চেস্ট পেনও না, একটা মাসেল বা টেন্ডেন রিলেটেড ডিজিজ। ব্যথা কমানোর ওষুধ দিতে হবে। মোটামুটিভাবে ব্যথা কমানোর ওষুধ হিসেবে এই পেশেন্টদের ইউজ করা হয়, কিন্তু বিভিন্ন এনসাইড ইউজ করা হতে পারে। কারোর খবর নিতে হবে বুকে কোনো ট্রমা বা চোট লেগেছিল কি না, তার মেডিসিন ম্যানেজমেন্ট সেইভাবে হবে। যদি ট্রমার মাত্রা খুব বেশি হয় তাহলে কিন্তু আমাদের একটা এক্স রে করি দেখে নেওয়া যে কোনো ফ্র্যাকচার আছে কি না। মানে বুঝতে পারছেন, অ্যাপ্রোচটা কিন্তু অনেকটা সিমটোম্যাটিক এবং নলেজ ওয়াইজ। তাহলে এই যে বুকে কস্টোকন্ড্রাইটিস হয়েছে, এই পেশেন্টের আবার একটা পেপটিক আলসার ডিজিজ থাকতে পারে। তাহলে আমরা কিন্তু এই পেশেন্টকে সবসময় আমরা গ্যাসের মেডিসিন, মানে ব্যথার ওষুধ যেরকম আইবুপ্রোফেন বা এগুলো দিতে পারবো না। সেক্ষেত্রে প্যারাসিটামল ইজ দ্য সেফেস্ট অ্যানালজেসিক। একটু হাই ডোজে দিলে কোনো সমস্যা নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা ট্রামাডলও অ্যাড করতে পারি। ট্রামাডল অ্যাড করলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ট্রামাডল কিন্তু একটু এমেটোজেনিক, মানে একটু বমি টেন্ডেন্সি থাকে। কখনো রিফ্লাক্স ডিজিজে দেখা যায় ট্রামাডল নিচে, তার সাথে একটা রিফ্লাক্স হচ্ছে, সিমটমটা অ্যাগ্রাভেট করলো। কাজেই মোটামুটিভাবে সব মানে ডিপেন্ডিং আপন দ্য সিমটমস উই ইউজুয়ালি ট্রিট দ্য পেশেন্ট। তাহলে এক কার্ডিয়াক চেস্ট পেন কীভাবে চিনবেন মোটামুটি একটা আইডিয়া দিলাম, যে একই জায়গায় হচ্ছে, পেশেন্টের কাজ করলে বাড়ছে, ইমোশনাল স্ট্রেসের সঙ্গে বাড়ছে, তার সঙ্গে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন স্মোকিং, অ্যালকোহল, টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন। জিআইডি বা গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ, উপর থেকে উঠে আসে টেন্ডেন্সি, ক্রনিক গ্যাস হচ্ছে, ইনডাইজেশন, পেট ফুলে যাচ্ছে, চেহারাটা একটু ভারী, হাত দিলে মনে হবে ফ্যাটি লিভার, পেলেও পেতে পারেন, একটা ইউএসজি দিয়ে কনফার্মেশন করতে হতে পারে, এটা হতে পারে। প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরা একটা ইউএসজি করতে পারেন, লিপিড প্রোফাইল দেখে নিতে পারেন একবার, একটা লিভার ফাংশন টেস্ট করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে কস্টোকন্ড্রাইটিস। কস্টোকন্ড্রাইটিস ইউজুয়ালি দেখুন, এটা হচ্ছে মেনলি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট যেভাবে বললাম সেইভাবে করতে হতে পারে, একটা এক্স রে করে দেখে নেওয়া কোনো ফ্র্যাকচার ট্যাকচার আছে কিনা, এটসেট্রা। আরও অনেক কজ আছে, পেরিকার্ডাইটিস আছে, পালমোনারি এম্বোলিজম আছে, সেগুলো কিন্তু এগুলো ওপিডি বেসিসে খুব একটা পাই না। যাই হোক, আমি যে মোটামুটিভাবে মানে এই জায়গাটাতে আরও নেক্সট লেভেল পরে আলোচনা করবো, বেসিক এটা থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।